তুর্য দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখে মায়া মেঝেতে শুয়ে পেট ধরে ছটফট করছে। মায়াকে এই অবস্থায় দেখে তুর্য ভয় পেয়ে যায়। দৌড়ে মায়ার কাছে যেতেই সে খেয়াল করলো যে মায়ার প্রচুর ব্লিডিং হচ্ছে। তুর্য মায়ার এমন হঠাৎ করে ব্লিডিং হওয়ার কারণ বুঝতে পারে না। তবে তুর্য মায়াকে দেখে এটা খুব ভালো করে বুঝতে পারে যে সময় নষ্ট না করে এই মুহূর্তে মায়াকে হসপিটালে নিতে হবে। ওই মুহূর্তেই তুর্য মায়াকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা যাবৎ তুর্য হসপিটালের করিডোরে বসে আছে। তুর্যকে বড়ই বিধ্বস্ত দেখাচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে মায়াকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরায় না। এই একটা ঘন্টাকে তুর্যর কাছে 1 বছর সমান মনে হচ্ছে। তখনই হসপিটালে উপস্থিত হয় ইমন। তুর্য হসপিটালে পৌঁছানোর পরে ইমনকে কল করে সব জানিয়ে দিয়েছিল। তুর্য এখনো মাথা নিচু করে বসে আছে। মায়ার এমন অবস্থা দেখে সে যেন কথা বলতেই ভুলে গেছে। ইমন কোনো রকমে তুর্যকে সামলানোর চেষ্টা করছিল। তখনই এমার্জেন্সি রুম থেকে মায়ার চিকিৎসারত ডক্টর বেরিয়ে আসলো। ডক্টরকে বেরোতে দেখেই তুর্য এবং ইমন দুজনেই এগিয়ে গেল ডক্টরের কাছে। তারপর তুর্য ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? উনি এখন বিপদমুক্ত, তবে কি হয়েছে বলুন? তবে আমরা ওনার গর্ভে থাকা ভ্রূণটাকে সেভ করতে পারিনি। ডক্টরের মুখে এইটুকু কথা শুনেই তুর্যর বুকের ভিতরে নাম না জানা এক কষ্টের ঝড় বয়ে গেল। তুর্য কোনো রকমে ডক্টরকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, আপনারা জানতেন না? ওনার প্রেগনেন্সির 7 উইক চলছিল। আমরা ধারণা করেছি হয়তো পেটে কোনো ভারী আঘাত পাওয়ার কারণে ওনার মিসক্যারেজ হয়েছে। ডক্টরের কথা শুনে তুর্য যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলল। ইমন কোনো রকমে তুর্যকে ধরে বসিয়ে দিল পাশের একটা বেঞ্চে। তুর্যর কাছে আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। যারা বলে পুরুষ মানুষ কখনো কান্না করে না, তারা হয়তো কখনো তুর্যের মতন অসহায় পুরুষকে দেখেনি। সন্তান হারানোর বেদনায় তুর্যের মতন স্ট্রং পার্সোনালিটি সম্পূর্ণ পুরুষও আজ কাঁদল। 3 মাস আগে তন্নি এবং নীরব লন্ডনে এসেছিল। তারপর থেকেই মায়া এবং তুর্য খুবই সুন্দর এবং স্বাভাবিক একটা দাম্পত্য জীবন পার করছিল। যদিও মায়ার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে চায় না বলে তুর্য এখনো বাচ্চার বিষয় নিয়ে ভাবেনি। তবুও তুর্য কোনোভাবেই মানতে পারছে না যে এভাবে তাদের অজান্তেই তাদের ভালোবাসার চিহ্ন তাদের মাঝে আসলো। আবার বাবা মা তার অস্তিত্ব বুঝে ওঠার আগেই সে চলে গেল। ডক্টর তুর্যকে এভাবে ভেঙে পড়তে দেখে বলল, মিস্টার তুর্য, প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। এটা শুধু একটা ভ্রূণ ছিল, এর চেয়ে বেশি কিছু না। ডক্টরের কথা শুনে তুর্য রেগে গিয়ে ডক্টরের কলার ধরে বলে, ওটা শুধু একটা ভ্রূণ ছিল না, ওটা আমার ভালোবাসার প্রথম চিহ্ন ছিল, আমার সন্তান ছিল ওটা। ইমন কোনো রকমে তুর্যকে সরিয়ে এনে ডক্টরকে সরি বলে তুর্যের এমন ব্যবহারের জন্য। 2 ঘন্টা পর মায়ার জ্ঞান ফিরে এলো। মায়ার জ্ঞান ফেরার খবর শুনে তুর্য এবং ইমন দুজনেই মায়ার কাছে চলে গেল। তুর্যকে আসতে দেখেই মায়া তার দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর আমাকে হসপিটালে নিয়ে এসেছেন কেন? আমি তো ড্রয়িং রুমে একটু পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিলাম। কিছুক্ষণ পর হয়তো ব্যথাটা কমে যেত, না হয় 2টো পেন কিলার খেয়ে নিতাম। এই সামান্য বিষয়ের জন্য কেউ হসপিটালে নিয়ে আসে? মায়ার কথা শুনে তুর্য বুঝতে পারে যে মায়ার নিজেও তার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু জানতো না। তাই সে সিদ্ধান্ত নেয় মায়াকে এ ব্যাপারে কিছুই জানাবে না। দেশে রাত 11টা। অগ্নি তখনও রুমের দরজা খুলে বসে আছে ইরা আসবে বলে, কিন্তু ইরা ডিনার শেষ করে চলে গেছে নিজের সেই আগের রুমে। অনেক রাত হয়ে গেলেও ইরা রুমে না আসায় অগ্নি বিছানা থেকে উঠে রওনা হলো ইরার রুমের দিকে। অগ্নি ইরার রুমের সামনে গিয়ে দেখলো রুমের ভিতর থেকে লক করা রয়েছে। অগ্নি দরজায় জোরে জোরে নক করতে থাকলো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এক পর্যায়ে গিয়ে অগ্নি ইরাকে ডাকতে শুরু করলো, কিন্তু তখনও ইরা কোনো জবাব দিল না। তখনই অগ্নি দরজার বাইরে দাঁড়িয়ে বলতে থাকলো, ইরা, দরজা খোলো, আমি জানি তুমি ঘুমাওনি। ওদিকে সত্যিই ইরা ঘুমায়নি, সে এখনো জেগে আছে, তবে সে অগ্নির ডাকে সাড়া দেবে না।
অগ্নি তার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করেছে, এরপরে ইরা আর পারবে না অগ্নিকে নতুন করে বিশ্বাস করতে। তাই সে চুপ করে আছে, যাতে সে ঘুমিয়ে গেছে ভেবে অগ্নি চলে যায়। তখনই দরজার ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, কাজটা তুমি ভালো করলে না ইরাবতী, এর ফল খুব খারাপ হবে। এখন আমি চলে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব আমার কাছে। ইটস মাই চ্যালেঞ্জ। কথাগুলো বলে অগ্নি চলে গেল নিজের রুমে। ইরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিল। ইরা ফেসবুকে কিছু রিলস ভিডিও দেখছিল। তখনই ইমনের কল আসলো। ইরা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ইমন বলল, ইরে, নতুন সংসার কেমন চলছে? ভালো, কেমন আছিস তুই? এই তো আছি কোনো রকম। কি করিস? এই তো রে, হসপিটাল থেকে বের হচ্ছি, এখন আবার অফিসে যাব। তুর্য তো 2-1 দিন অফিসে সময় দিতে পারবে না, তাই অফিসটা আমাকেই সামলাতে হবে। ইমনের কথা শুনে ইরা ভাবল তুর্যের হয়তো কিছু হয়েছে, তাই সে উতলা হয়ে জিজ্ঞেস করলো, তুই হসপিটালে কেন? তুর্যর কি হয়েছে? তুর্যর কিছু হয়নি, মায়া অসুস্থ, তাই আমি মায়াকে দেখতে হসপিটালে এসেছিলাম। কি বলছিস এসব? আমি তো দুপুরের দিকেও মায়ের সাথে কথা বলেছি। হ্যাঁ, তখন ওখানে হয়তো সকাল ছিল। হ্যাঁ, তখন তোর সাথে হয়তো কথা বলার পরই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? তুই আমাকে ক্লিয়ার করে বলবি মায়ার কি হয়েছে? সকালে মায়া নাকি ড্রয়িং রুমে পড়ে গিয়েছিল, তখন মায়ার অবস্থা খারাপ দেখে তুর্য মায়াকে হসপিটালে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরে আমি হসপিটালে চলে আসি। তারপর ডক্টরের থেকে জানতে পারি মায়া প্রেগন্যান্ট ছিল, কিন্তু ওরা বিষয়টা বুঝতে পারেনি। আর মায়া পেটে গুরুতর আঘাত পাওয়ার ফলে মায়া মিসক্যারেজ করেছে। ইমনের কথা শুনে ইরা আঁতকে উঠল। ইরা ভাবতে পারছে না যে এইটুকু সময়ের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। ইরা মায়াকে ছোট বোনের মতন ভালোবাসে, তাই মায়ার সাথে এরকম ঘটনা ঘটেছে শুনে ইরার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যেতে থাকে। ইরা বেশি কথা বাড়ায় না, ইমনের থেকে বিদায় নিয়ে কলটা কেটে দেয়। তখনই ইরার দরজায় আবারও কেউ নক করলো। ইরা ভাবলো হয়তো আবারও অগ্নি এসেছে, তাই সে কোনো রকম সাড়া শব্দ করলো না। কিন্তু তখনই দরজার উপাস থেকে শুভ্র ইরাকে ডেকে বলল, ইরা, দরজা খোলো। কিছু বলবে ভাইয়া? হ্যাঁ, বাবা তোমাকে ডাকছে। তোমাকে এক্ষুনি একবার বাবার রুমে যেতে বলছে। তোমার সাথে নাকি বাবার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এত রাতে সাইদুল শেখ ইরাকে ডাকছে শুনে ইরা কিছুটা অবাক হলো, তাই শুভ্রকে জিজ্ঞেস করলো, এত রাতে মামা আমাকে ডাকছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ইরা আসবে শুনে শুভ্র চলে গেল সেখান থেকে। শুভ্র চলে যাওয়ার কিছুক্ষণ পরই ইরা বেরিয়ে আসলো রুম থেকে। দরজার পাশে দাঁড়িয়েছিল অগ্নি। ইরা রুম থেকে বেরোতেই অগ্নি এক হাত দিয়ে ধরে ইরাকে কাঁধের ওপর ফেলে নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। ইরা অনেকক্ষণ ছোটাছুটি করলো, কিন্তু অগ্নির মতন বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ মানুষের সঙ্গে পেরে ওঠা সম্ভব হলো না। অগ্নি ইরাকে নিজের বিছানার ওপর ফেলে ইরার একদম কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, দরজা খুলতে বলেছিলাম না, খুলিসনি কেন? আমাকে পাগল পাইছিস? আমাকে তোর পাগল মনে হয়? 10 বছর আগেই তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার হিটলার বাপের জন্য করতে পারিনি। সে তোকে পাঠিয়ে দিল লন্ডনে তোর স্বপ্ন পূরণ করতে, আর আমাকে বলল 5 বছর পরে তুই পড়াশোনা শেষ করে দেশে আসলে তখন তোর সাথে আমার বিয়ে দেবে। আর লন্ডনে গিয়ে তুই মজে গেলি অন্য পুরুষে। তখনও আমি আমার হিটলার বাপকে সব কিছু জানিয়েছিলাম। আমি লন্ডনে গিয়ে তোকে তুলে আনতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও আমার বাবা বাধা দেয়। সে আমাকে কসম দেয় আমি যেন কখনো তোর ভালোবাসার পথে বাধা না হয়ে দাঁড়ায়, কারণ আমার বাবা চায় না তার ভাগ্নি সারা জীবন ভাবুক যে তার মাথার ওপর বাবা মায়ের ছায়া ছিল না বলে তার মামা তার সাথে জুলুম করেছে। জানিস, সেই থেকে 5টা বছর আমি আমার বাবার সাথে কথা পর্যন্ত বলিনি। অগ্নির মুখে এসব কথা শুনে ইরার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সে এসবের কোনো কিছুই জানতো না। হঠাৎ অগ্নি ইরার গাল চেপে ধরে বলে, এই, ভালো করে আমার দিকে তাকাতো, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, কি নেই আমার মধ্যে যা ওর মধ্যে আছে। তুই কখনো আমার চোখের দিকে তাকিয়ে দেখেছিস? যে তোকে ভালোবাসে না তার পিছনে হাত ধুয়ে পড়েছিলিস, আর এদিকে আমি যে তোকে পাগলের মতন ভালোবাসি সেটা কখনো বোঝারই চেষ্টা করিসনি। তোর কি মনে হয় আমার বাবা মা এমনি এমনি তোকে বিয়ের জন্য এত চাপ দিয়েছে? না, আমি বাবার এই অবস্থার মধ্যেও আমি তোকে সুইসাইডের হুমকি দিয়ে আমার সাথে তোকে বিয়ে দিতে বাধ্য করেছি। ইরা তখন অগ্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর অগ্নির দিকে তাকিয়ে বলতে থাকে,
আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এতটা নিচে নামতে পারেন। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আর তুই কি চাস বলতো? তুই নিজের ভালোবাসা পাসনি বলে আমাকেও পেতে দিবি না? আচ্ছা যা, এটাও মেনে নিলাম, ভালোবাসতে হবে না আমাকে। তুইও নিজের ভালোবাসা পাসনি, আমিও আমার ভালোবাসা পেলাম না। কিন্তু দুটি ভাঙা হৃদয় তো এক হতেই পারে। ভালোবাসতে না পারিস, আমার সাথে বাকিটা জীবন মানিয়ে নেওয়ার তো চেষ্টা কর। কথাগুলো বলার সময় অগ্নির চোখ দুটো পানিতে টলমল করছিল। ইরা আজ তাকালো অগ্নির চোখের দিকে। ইরা হয়তো বুঝলো ইরার প্রতি অগ্নির ভালোবাসায় কোনো খুঁত নেই। তাই ইরা অগ্নির গালে হাত রেখে বলল, নেতা সাহেব, জনগণ যদি জানে তাদের এমপি বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য বাচ্চাদের মতন কান্না করে, তাহলে কি আপনার মান সম্মান থাকবে? অগ্নি ইরার হাতের ওপর হাত রেখে বলল, ভালোবাসা চাই না তো, শুধু চাই বাকিটা জীবন আমার পাশে থেকে যা। প্লিজ ছেড়ে যাস না আমাকে। ইরা অগ্নির চোখের পানি মুছে দিয়ে বলল, কথা দিলাম ছেড়ে যাব না, পাশে থাকবো সারা জীবন। জানি না কখনো ভালোবাসতে পারবো কিনা, তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করব আজীবন। ইরার মুখে এমন কথা শুনে অগ্নি যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। ইরার গালে হাত রেখে অসংখ্য চুমু খেলো ইরার সারা মুখে। তারপর যত্ন সহকারে ইরাকে বিছানার এক পাশে শুইয়ে দিল এবং অন্য পাশে নিচে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে কেটে গেছে 2 দিন। আজ মায়াকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, তাই তুর্য হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করছিল। ওদিকে হসপিটালের নিয়ম অনুযায়ী একজন গাইনোকোলজিস্ট ডক্টর মায়ার চেক আপ করছিল। তখনই সেই ডক্টর মায়াকে বলে ওঠে, আগামী 6 মাস আপনারা বেবি প্ল্যানিং করবেন না প্লিজ। মায়া চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে অনুসন্ধানী দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মিসক্যারেজ হওয়ার পরে ন্যূনতম 6 মাস বাচ্চা নেওয়া উচিত না, এতে পুনরায় মিসক্যারেজ হওয়ার ঝুঁকি থাকে। ডক্টরের কথা শুনে মায়ার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সে কাঁপা কাঁপা গলায় ডক্টরকে প্রশ্ন করে, আমি প্রেগনেন্ট ছিলাম? আমার মিসক্যারেজ হয়েছে? হ্যাঁ, কেন আপনি জানতেন না? মায়া ডক্টরের প্রশ্নের কোনো জবাব দিল না। এত বড় কথাটা শোনার পর মায়ার কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। হঠাৎই মায়া যেন একদম পাথর হয়ে গেল। হসপিটালের সমস্ত ফর্মালিটি শেষ করে তুর্য মায়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মায়া এই বিষয়ে আর কোনো কথা না বলে চুপচাপ তুর্যর সঙ্গে চলে গেল। গত 2 দিনে অগ্নি এবং ইরার মধ্যেও সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করছিল। তখনই সার্ভেন্ট শেখ অগ্নিকে বলল, অগ্নি, তোমাদের বিয়েটা তো হঠাৎ করেই দিয়ে দেওয়া হলো। তোমাদের বিয়ের ব্যাপারে তো পরিবারের বাইরে কেউই জানে না, তাই আমি সকলকে নিয়ম মেনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে ইরাকে ঘরে তুলতে চাই। অগ্নি তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ইরাকে ঘরে তুলতে চাও মানে? ইরা কি এখন বাইরে আছে? সার্ভেন্ট শেখ ইরার মাথায় হাত রেখে বলে, বিয়ে নিয়ে সব মেয়েদেরই আশা থাকে। আমি চাই আমার মেয়েটার সকল আশা পূর্ণ হোক। ইরা তোমা ইরা কি তোমাকে বলেছে ও আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চায়? না। তাহলে এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে, কারণ আমরা যদি ইরাকে অন্য কোথাও বিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই এভাবে বিয়ে দিতাম না। আর তুমি একজন এমপি, তুমি এভাবে চোরের মতো নিজের বিয়ে সেরে ফেললে জনগণ কি ভাববে? আর এটাও ভুলে যেও না যে তুমি আমার বড় সন্তান। তোমার বিয়ে নিয়ে আমার কত আশা ছিল জানো? অগ্নি সার্ভেন্ট শেখের দিকে তাকিয়ে বলো, ঠিক আছে আম্মু, বাবা একটু সুস্থ হোক, তারপর তুমি তোমার মনের মতন করেই করো সব কিছু। সার্ভেন্ট শেখ মুচকি হেসে ছেলের কথায় সম্মতি জানালেন। খাওয়া শেষে যে যার রুমের দিকে চলে গেল। স্বাভাবিকভাবে ইরাও চলে গেল অগ্নির রুমে। ইরা রুমে ঢুকতেই দেখলো অগ্নি বিছানার উপরে বসে ল্যাপটপে কিছু একটা করছে। তাই ইরা চুপচাপ ব্যালকনির দিকে চলে যেতে নেয়। তখনই হঠাৎ অগ্নি ইরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, 4টের সময় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে শপিংয়ে বের হব। আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে। মানে? তুমি আমার স্ত্রী, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি চাই না আমার স্ত্রী নিজের টাকায় একটা সুতোও ব্যবহার করুক। এটা কেমন কথা? আমি নিজেও স্বাবলম্বী, নিজের ছোটখাটো খরচ বহন করার সক্ষমতা আমার আছে। আমি জানি সেই ক্ষমতা তোমার আছে, তবে আমি চাই না যে ওই ক্ষমতা তুমি প্রয়োগ করো। স্ত্রী হিসাবে আমার সকল কিছুর প্রতি তোমার হক আছে, নিজেরটা বুঝে নিতে শেখো। অগ্নির কথার বৃষ্টি ইরার কথা বাড়ালো না। ইরার বেশিরভাগ জিনিসপত্র এখনো তার আগের রুমেই আছে, তাই ইরা তার আগের রুমে গিয়ে তৈরি হয়ে নিল অগ্নির সাথে শপিংয়ে যাওয়ার জন্য।
ইরা তৈরি হয়ে চলে গেল অগ্নির রুমের দিকে। অগ্নির রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইরা নক করলো। তখনই ভিতর থেকে অগ্নি বলে উঠল, কে? আমি। এটা তো তোমারই রুম, নক করছো কেন? ভিতরে আসো। অগ্নির কথা শুনে ইরা ভিতরে চলে আসলো, কিন্তু ভিতরে আসতেই ইরা দেখলো অগ্নির এক নতুন রূপ। লন্ডন থেকে আসার পর বেশিরভাগ সময় ইরা অগ্নিকে পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছে। আজ এই প্রথম ইরা অগ্নিকে ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক জ্যাকেট পরা অবস্থায় দেখলো। যদিও অগ্নিকে এই লোকে বলিউডের হিরোদের থেকে কোনো অংশে কম লাগছে না, তবু ইরা অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞেস করলো, আপনি কি এগুলো পরে যাবেন? অগ্নি হাতে ব্ল্যাক কালার গ্লাভস পরতে পরতে বলল, কেন? আপনি তো সবসময় সাদা পাঞ্জাবি পরে বাইরে বের হন, আজ হঠাৎ এসব পরলেন তাই জিজ্ঞেস করলাম। আমি এসব পরতে পারি না বুঝি? না না, ঠিক তা না, আপনি এমপি মানুষ, এসব পরবেন তাই বললাম। কোন সংবিধানে লেখা আছে শুনি যে এমপিদের সবসময় সাদা পাঞ্জাবি পরে বিধবার মতন ঘোরাফেরা করতে হবে? ইরা বুঝতে পারলো যে সে অগ্নির সঙ্গে কথাই পারবে না, তাই মিথ্যে রাগ দেখিয়ে বলল, কথায় তো পেঁচাচ্ছেন কেন? আপনি তো সবসময় সাদা পাঞ্জাবি পরেন, আজ হঠাৎ পরেননি তাই জিজ্ঞেস করলাম। আপনার ব্যবহারে তো মনে হচ্ছে যে কথাটা জিজ্ঞেস করে আমি অনেক বড় পাপ করে ফেলছি। ইরার সব কথা শুনে অগ্নি ইরার দিকে এগিয়ে এসে ইরার কাঁধে হাত রেখে বলল, জানো, রাগলে তোমার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। অগ্নির কথায় ইরা খানিকটা লজ্জা পেল, তাই কথা ঘোরানোর জন্য ইরা বলল, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চলো। অগ্নি এবং ইরা নিচে তলায় এসে সারমিন শেখের কাছে গেল। তারপর অগ্নি সারমিন শেখকে জানালো যে সে ইরাকে শপিং করাতে নিয়ে যাচ্ছে। শারমিন শেখ অগ্নির কথা শুনে খুব খুশি হলো এবং ওদেরকে সাবধানে যেতে বলে বিদায় দিল। অগ্নি ইরাকে বাড়ির সদর দরজায় দাঁড় করিয়ে গ্যারেজে চলে গেল। কিছুক্ষণ পরই একটা চকচকে কালো রঙের কেটিএম বাইক এসে থামলো ইরার সামনে। ইরার সামনে হঠাৎ বাইক এসে থামায় অনেকটা ঘাবড়ে গেল সে, কিন্তু পরক্ষণে ইরা খেয়াল করলো হেলমেট মাথায় বাইকে বসে আছে স্বয়ং অগ্নি। তখনই অগ্নি ইরাকে বলে উঠল, কি হলো, উঠে বসো। ইরা কপাল কুঁচকে অগ্নিকে জিজ্ঞেস করলো, আপনি বাইকও চালাতে পারেন? তুমি হয়তো জানো না যে একসময় তোমার হাজবেন্ড টপ রাইডার ছিল, তাই তুমি নির্ভয়ে বাইকের ওপর উঠে বসতে পারো। ইরা বাইকের পিছনে বসতেই অগ্নি ফুল স্পিডে বাইক চালিয়ে রওনা হলো শপিং মলের দিকে। লন্ডনে রাত 10টা। হসপিটাল থেকে আসার পর মায়া একবারের জন্য তুর্যর সাথে কথা বলেনি। এখনো মায়া একা একা বসে আছে সুইমিং পুলের পাশের সেই দোলনাটায়। মায়াকে এখন ওষুধ খাওয়াতে হবে, তাই তুর্য কিছু খাবার এবং মেডিসিন নিয়ে মায়ার কাছে গেল। তুর্যর উপস্থিতি বুঝতে পেরেই মায়া তার চোখের পানি মুছে ফেলল। মায়াকে চোখ মুছতে দেখে তুর্য বুঝতে পারল যে মায়া এতক্ষণ কান্না করছিল, তাই তুর্য উতলা হয়ে মায়াকে জিজ্ঞেস করলো, মায়া, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? হসপিটাল থেকে আসার পর থেকে দেখছি তুমি আমার সাথে কথা বলছো না, আমি কিছু বললেও এড়িয়ে যাচ্ছ। তোমার কি হয়েছে তা আমাকে বলবে তো? মায়া এবার তুর্যের দিকে তাকালো। মায়ার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় টুপ করে পড়বে গাল বেয়ে। মায়ার চোখের পানি দেখে তুর্য তার দুহাত দিয়ে মায়ার দুগাল আগলে নিয়ে বলল, কি হয়েছে, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। মায়া তুর্যের একটা হাত নিজের বুকের উপর লাগলো, তারপর ভাঙা গলায় বলল, এখানে কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে বুকের ভিতর। এই যন্ত্রণা শারীরিক না, এটা মানসিক যন্ত্রণা। তুর্য বুঝতে পারলো না মায়া কেন এই কথা বলছে, কারণ তুর্য এখনো মায়াকে বাচ্চা নষ্ট হওয়ার ব্যাপারে জানায়নি। তখনই তুর্যকে অবাক করে দিয়ে মায়া কান্না করতে করতে বলে উঠল, আমি হয়তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি খুনি, আমি নিজের সন্তানকে খুন করেছি। এই কথাটা সারা জীবন আমাকে তাড়া করে বেড়াবে। কান্নার এক পর্যায়ে মায়া তুর্যকে জড়িয়ে ধরলো, তারপর তুর্যর বুকে মুখ গুজে অসহায়ের মতন বলতে থাকলো, আমার বেখেয়ালিপনার জন্য আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পারলো না, ওর তো কোনো দোষ ছিল না, তাহলে আমার ভুলের শাস্তি ও কেন পেল? মায়ার এমন কান্নার মাঝেই তুর্য হঠাৎ মায়াকে প্রশ্ন করলো, আচ্ছা, এই বাচ্চাটা তোমার পেটে আসলো কিভাবে? মায়া স্বপ্নেও ভাবতে পারেনি যে এই মুহূর্তে তুর্য এমন প্রশ্ন করে বসবে। এতক্ষণ তুর্যর মুখে মাথা গুঁজে রাখা মায়া এমন প্রশ্ন শুনে এক ঝটকায় তুর্যর বুক থেকে মাথাটা সরিয়ে নিল। তারপর কিছুক্ষণ তুর্যের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল, সিরিয়াসলি, আপনি কি বলতে চাইছেন যে আমরা কখনো ইন্টিমেট হইনি? তুমি যেরকমটা ভাবছো আমি সেরকমটা মেন করিনি মায়া। আমি জিজ্ঞেস করছিলাম যে আমি তোমাকে যে পিল খেতে দিতাম, তাহলে আমাদের বেবি তোমার পেটে আসলো কিভাবে? মায়া মাথা নিচু করে বলল,
আপনার দেওয়া পিলগুলো আমি খাইনি। কেন? কারণ আমি শুরু থেকেই চাইতাম খুব দ্রুত আমাদের মাঝে কেউ একজন আসুক, যে আমার সারা দিনের সঙ্গী হবে, যার সাথে আমি সারা বেলা খুনসুটিতে মেতে থাকব। কথাগুলো বলতে বলতে মায়া আবারও কান্না করে দিল। তারপর কান্না করতে করতে বলল, ও আসতে চেয়েছিল, কিন্তু আমার জন্য পারেনি। আমার বেখেয়ালিপনার জন্য ও আসতে পারল না পৃথিবীতে। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো ওকে খুব করে চেয়েছিলাম, তাহলে আমার সাথেই কেন হলো এমন? মায়ার কথা শুনে তুর্য আবার মায়াকে বুকে আগলে নিল। নিজের ভালোবাসার চিহ্ন এভাবে বিলীন হয়ে যাওয়ায় তুর্য নিজেও ভিতর থেকে অনেকটা আহত হয়ে পড়েছে। তুর্য মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে মায়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, কষ্ট পেও না, বেবিটা এখন পৃথিবীতে আসলে তোমার স্বপ্নটা মাঝপথে থেমে যেত, তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারতে না। আপনি কি মানুষ? হ্যাঁ, মানছি যে পড়াশোনা করাটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আপনি হয়তো জানেন না, মানুষের জীবনে এমন অনেক স্বপ্ন থাকে, তবে মায়েদের কাছে সন্তানই তাদের শ্রেষ্ঠ জীবন। তুর্যের যেন মায়াকে সান্ত্বনা দেওয়ার সকল ভাষা হারিয়ে ফেলেছে। তাই তুর্য মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। তুর্যের কথা শুনে মায়া কান্নারত অবস্থায় বলল, আমি একজন ব্যর্থ মেয়ে। আমি নিজের গাফিলতির কারণে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে পারিনি। কথাগুলো বলে কান্না করতে করতে একসময় মায়া তুর্যের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অগ্নি এবং ইরার বিয়ে আজ 3 মাস পূর্ণ হলো। সময় কারোর জন্য থেমে থাকে না। মায়াও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মায়া এখন আগের মতন তার পড়াশোনা, সংসার এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মধ্যে ইরার সঙ্গে কথা হয় তার। 2 মাস আগে ইরা এবং অগ্নি কোথায় একটা ঘুরতে গিয়েছিল। ইরাকে গাড়ি থেকে নামানোর জন্য অগ্নি তার হাত ধরেছিল। তখনই একজন লোক ইরা এবং অগ্নির একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং ক্যাপশন লেখেন, এমপি সাফওয়ান শেখ অগ্নির রাসলীলা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় অগ্নি এবং ইরাকে নিয়ে নানান রকমের ট্রোল। অগ্নি তখন তার বাবা মা এবং ইরার থেকে মতামত নিয়ে একটি প্রেস মিটিংয়ের আয়োজন করেন এবং তখনই অগ্নি প্রেসের লোকদের সামনে ইরাকে নিজের বউ হিসাবে পরিচয় করিয়ে দেন। সেদিনের পর থেকে অগ্নি এবং ইরার বিয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়ে যায়। আজ অগ্নি এবং ইরার বিয়ের 3 মাস পূর্ণ হওয়ায় অগ্নি ইরাকে নিয়ে ঘুরতে বেরোবে বলে ঠিক হয়েছে। বিকেলে পার্টি অফিসে অগ্নির কিছু কাজ আছে, তাই ইরাকে নিয়ে সকাল সকালে ঘুরতে বেরিয়ে পড়ল। ঘুরতে বেরোনোর কিছুক্ষণ পরেই হঠাৎ গাড়ির ভিতর থেকে ইরার নজরে পড়ল রাস্তার পাশের এক ফুচকার দোকানের দিকে। ফুচকার দোকান দেখি ইরা তাড়াহুড়ো করে অগ্নিকে বলল, এই, গাড়ি থামান। অগ্নিও ইরার কথা মতো গাড়ি থামালো। তারপর ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? ফুচকা খাবো। কি, কানে কম শোনেন নাকি? না। ইরা অগ্নিকে ঝাড়ি দিয়ে বলল, তাহলে এক কথা বারবার বলতে বলেন কেন? অগ্নি ইরার দিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বলল, ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে না যে কিছুদিন যাবত আপনার তেজ একটু বেশি বেড়ে গেছে? মানে? না, কিছু না, বলুন, ফুচকার কথা কি যেন বলছিলেন? অনেক বছর হলো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খায় না, চলুন আজ ফুচকা খাবো। মাথা ঠিক আছে তোমার? ইরা চোখ দুটো ছোট ছোট করে অগ্নির দিকে তাকিয়ে অগ্নিকে জিজ্ঞেস করলো, আমাকে দেখে কি পাগল মনে হয় আপনার? অগ্নি গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, হ্যাঁ। অগ্নির সোজাসাপটার উত্তর শুনে ইরা খানিকটা ভরকে গেল। এর পরের মুহূর্তেই অগ্নির দিকে তাকিয়ে রাগী গলায় বলতে শুরু করলো, আগে যদি জানতাম আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন, তাহলে আপনার সাথে ঘুরতেই বের হতাম না। আপনার সাথে ঘুরতে বের হওয়ার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো। আজকের পরে আমি আর কখনো আপনার সাথে ঘুরতে বের হব না। যার নিজের বউকে 1 প্লেট ফুচকা খাওয়ানোর ক্ষমতা নেই, সে আবার এমপি হয় কিভাবে? তুমি আমার বউ, সেটা মানছো তাহলে? না মানার কি আছে? কেমন মানা মানলে যে বিয়ের 3 মাস পরেও আমি শারীরিক সম্পর্কহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। অগ্নির কথা শুনে লজ্জায় ইরার 2 গাল লাল হয়ে গেল। তবু অগ্নির কথায় লাগাম টানার জন্য ইরা বলে উঠল, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, আপনার চরিত্র যে এমন তা তো আমার জানা ছিল না। অগ্নি কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, তোমার কাছে নিজের চরিত্র পরীক্ষা দিতে দিতে আমি নিজেই এখন নিজের পুরুষত্বের দিকে আঙুল তুলছি। একটু ভাবো তো, 3 মাস হলো বিয়ে করেছি, গত 3 মাস যাবৎ সুন্দরী বউ নিয়ে এক ছাদের নিচে থাকছি, একই বিছানায় ঘুমাচ্ছি, অথচ গত 3 মাসে আমার গাড়ির চাকা এক চুলো এগোয়নি। এ কথা লোকে জানলে কি আমায় পুরুষ বলে স্বীকৃতি দেবে? অগ্নিকে এভাবে কাঁদো কাঁদো ফেস বানিয়ে কথা বলতে দেখে হীরা অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। তারপর আবার রাগী গলায় অগ্নিকে বলল,
আজরাইয়া পেঁচাল বাদ দিয়ে দিয়ে আমাকে ফুচকা খাওয়াবেন নাকি সেটা বলেন। ফুচকা খাবে? হুম, রেস্টুরেন্টে চলো। না, রেস্টুরেন্টে ফুচকা খাবো না। রাস্তার ফুচকার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা রেস্টুরেন্টে ফুচকায় পাওয়া যায় না। প্লিজ আমাকে ওখানে নিয়ে চলুন। সত্যি বলছি, শুধু 1 প্লেট ফুচকা খাবো। বোঝার চেষ্টা করো প্লিজ, রাস্তার পাশে সব খাবার অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর হলে হোক, কিন্তু এইসব ফুচকার মধ্যে অনেকটা ব্যাপার আছে, অন্যরকম ব্যাপার আছে। আপনার মতন বোম্বাই মোলারা রাস্তার পাশে ফুচকার মর্ম কিভাবে বুঝবে? অগ্নি ইরার সঙ্গে তর্কে না পেরে ইরাকে নিয়ে গেল সেই ফুচকার দোকানে। গাড়ি থেকে নেমেই ইরা 2 প্লেট ফুচকা অর্ডার করে দিল। 2 প্লেট ফুচকা অর্ডার করতে দেখে অগ্নি বলল, আমি খাবো না এসব। আপনাকে কে বলেছে খেতে? তাহলে 2 প্লেট অর্ডার করলে কেন? আমার জন্য। তুমি না তখন বললে 1 প্লেট খাবে? ইরা ফুচকা খেতে খেতে বলল, আপনি কি এতটাই গরিব হয়ে গেছেন যে নিজের বউকে 2 প্লেট ফুচকা খাওয়াতে পারবেন না? অগ্নি আর কথা বাড়ল না। ইরা ফুচকা খাচ্ছে আর অগ্নি মুখে মাস্ক পরে তার পাশে দাঁড়িয়ে আছে। অগ্নির হাজারো বারণ সত্ত্বেও ইরা 3 প্লেট ফুচকা আর 2 প্লেট চটপটি খেলো। তারপর ওখান থেকে অগ্নি ইরাকে নিয়ে চলে গেল পাশের এক পার্কে। সেখানে কিছু ঘোরাঘুরি করার পরে দুপুর 1:30 নাগাদ অগ্নি ইরাকে বাসায় পৌঁছে দিয়ে নিজেই চলে গেল পার্টি অফিসে। এদিকে দুপুর 2টোর পর থেকে ইরার প্রচণ্ড বমি শুরু হয়। ইরার এই অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। বমি করতে করতে এক পর্যায়ে গিয়ে ইরা ড্রয়িং রুমে মাথা ঘুরে পড়ে যায়। ইরাকে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অভ্র এবং শুভ্র দুজনেই মিলে ইরাকে নিয়ে যায় তার রুমে। ওদিকে শারমিন শেখ তো কান্নায় ভেঙে পড়েছেন। শুভ্র ডক্টরকে কল করতে নিলে বাড়ির এক বয়োজ্যেষ্ঠ কাজের মহিলা, যে কিনা শুভ্র এবং অভ্রের জন্মের থেকে এই বাড়িতে কাজ করছে, সে শুভ্র এবং অভ্রর সামনে হাসতে হাসতে শারমিন শেখকে বলল, ভাবি সাহেবা, ডাক্তাররে কল কইরা কোনো দরকার নাই, আমি বুঝছি কি হয়েছে। আপনি কি বুঝেছেন মালেকা আপা? 3 পোলার মা হয়েছ এখনো বুঝো না? কখন মাইয়া গো বেশি বেশি বমি হয়, মাথার মধ্যে ঘুরান দেয়, শরীর দুর্বল লাগে। প্রেগনেন্ট হলে? হ, ওইটাই, পোলাপন পেটে আইলেই এমন হয়। তখন কিছু একটা ভাবতেই শারমিন শেখের চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। খুশিতে তার নাচতে ইচ্ছে করে। শারমিন শেখ দৌড়ে গিয়ে তার স্বামীকে খবরটা দেয়। সাইদুল শেখ এখনো আগের থেকে অনেকটা সুস্থ। সে দাদা হবে এই খবরটা শোনার পরই আনন্দে সে শুভ্র এবং অভ্রকে ডেকে পুরো এলাকা, পার্টি অফিস মিষ্টি বেলাতে বলে। শুভ্র এবং অভ্র আজ মহা খুশি, তারা চাচা হবে বলে কথা। তাই শুভ্র লোকজন নিয়ে বেরিয়ে পড়ে সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে, এবং 2 প্যাকেট মিষ্টি নিয়ে অভ্র চলে যায় পার্টি অফিসের দিকে। অগ্নি এতক্ষণ পার্টি অফিসের একটা মিটিং করছিল। মিটিং শেষ হতেই অভ্র সেই কেবিনে ঢোকে। কেবিনে অবস্থানরত সকলের হাতে একটি করে মিষ্টির প্যাকেট দিয়ে দেয়। অগ্নি বুঝতে পারে না হঠাৎ এভাবে সবাইকে মিষ্টি দেওয়ার কারণ কি। তখন হঠাৎ অভ্র একটি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে অগ্নির মুখে ঢুকিয়ে দেয়। অগ্নি মিষ্টি খেতে খেতে অভ্রকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, হঠাৎ মিষ্টি কেন? সকলের মাঝে দাঁড়িয়ে অভ্র নির্দ্বিধায় বলে ওঠে, তুমি বাবা হতে চলেছ, তাই সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। চলবে। গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ।